আসসালামু আলাইকুম। এইটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার ঘোষণা মালিক সমিতির কাল থেকে কার্যকর। রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের বিচার চেয়ে রাজধানীতে সড়ক অবরোধ বিক্ষোভ। ডেল্টার চেয়েও বেশি ভয়ঙ্কর করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট, বিশেষ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ জাতীয় কমিটি। সংবাদে এছাড়াও থাকছে এটেন বাংলার সামাজিক অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের খবর। এবারে বিস্তারিত। আন্দোলনের মুখে রাজধানীর বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। কাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তবে ছুটির দিনে হাফ ভাড়া নেওয়া হবে না। সংবাদ ব্রিফিংয়ে একথা জানান বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে রাজধানীতে হাফ ভাড়া নেয়ার বিষয়টি মেনে নিয়েছে বাস মালিকরা। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের কয়েকটি শর্ত মানতে হবে। ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসেও ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন। এই সময়ের বাইরে বাসে উঠলে পুরো ভাড়া দিতে হবে। 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। এই জন্য সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। ছাত্ররা আমাদেরই সন্তান, তারা যেন এখন থেকে তাদের পড়ালেখায় মনোযোগ দেয়। তারা যখন স্কুল কলেজ ভার্সিটিতে ফেরত যায়, রাস্তায় এইসব আর আন্দোলন না করে। সংবাদ ব্রিফিংয়ে বাস মালিক সমিতির মহাসচিব আরও জানান, ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য নয় বলেও জানান তিনি। ঢাকার বাইরে কোনোভাবে এই সিদ্ধান্ত কার্যকর নয়। বড় মেগা সিটি তো চিটাগাংয়ের মতো আরও মেগা সিটি আছে, শুধু চিটাগাং না। সুতরাং এই দাবিটা ঢাকারই দাবি এবং আমরা ঢাকার জন্য এটা আমরা কনসিডার আমরা ঢাকার জন্য এটা আমরা সিদ্ধান্তটা আমরা মেনে নিলাম। ডিজেলের দাম বাড়ার পর থেকেই বিক্ষিপ্তভাবে রাজধানীতে হাফ ভাড়ার বিষয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় এই আন্দোলন নতুন মাত্রা পায়। নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে রামপুরা সহ আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপদ সড়কের দাবি পুরো না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহতের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে তারা আবারও রাজপথে। সকালে রামপুরা ব্রিজ থেকে আবুল হোটেল পর্যন্ত রাস্তা অবরোধ করে নিহতের সহপাঠীরা। এতে ওই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। প্রশাসন কি করতেছে? প্রশাসনের কোনো দায়িত্ব নাই আমাদের উপর। তারা দেখতেছে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের কোনো বিচারই দেওয়া হচ্ছে না। আমাদের ভাই বোনেরা রাস্তায় নিরাপদভাবে চলাচল করতে পারে না। আমরা বিচার চাই, নিরাপদ সড়ক চাই। এভাবে কতজন শিক্ষার্থী মারা গেলে আমরা নিরাপদ সড়ক পাবো? বিভিন্ন সড়কে যানবাহন থামিয়ে শিক্ষার্থীরা কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে।
নিরাপদ সড়কের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। গতকালকে একজন গেছে, ইন ফিউচার আরেকজন যাবে, আর কত এর আগে একবার হয়েছে, এর নেক্সট টাইম হবে। আমাদের দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না। যতদিন সরকার এটা মানবে না ততদিন আমরা রাজপথ ছাড়বো না। আমরা কোনো রাজপথ যাবো না, আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই। সোমবার রাত 10:30টার দিকে রামপুরা ডিআইটি রোডে অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় মারা যান। মাইনুদ্দিন স্থানীয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এই ঘটনায় রাতে বিক্ষুব্ধ জনতা 9টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। একের পর এক সড়ক দুর্ঘটনায় হতাশ শিক্ষার্থী সহ অভিভাবকরা, তারা আবারও রাজপথে নেমেছেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত নিরাপদ সড়ক আদায়ের দাবিতে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ না হবে ততক্ষণ তাদের আন্দোলন চালিয়ে যাবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ইচ্ছা অনিচ্ছার উপরে সরকারের পতন নির্ভর করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তা নির্ধারণ করবে জনগণ। রাজধানীতে আওয়ামী লীগের যৌথ সভার আগে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাথে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ বিএনপির কথাই জনগণ আর বিশ্বাস করে না। বিএনপির ইচ্ছা সরকারের পতন হবে না, বিএনপির ইচ্ছা সরকার ক্ষমতায় বসেনি, সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচনে জনগণ যদি সরকারের বিরুদ্ধে যায়, সরকার থাকবে না। এদিকে বিজয়ের মাস ডিসেম্বরে আড়ম্বরের সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠান করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, এবারের অনুষ্ঠানে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হবে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবারকার জাতীয় আয়োজন আছে। সে আয়োজনে ভারতের প্রেসিডেন্ট, মহামান্য রাষ্ট্রপতি এবং ভুটানের মহামান্য রাজা আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন। সেই জাতীয় অনুষ্ঠানটি 17 তারিখে। ওবায়দুল কাদের আরও বলেন, বিদ্রোহীদের সাথে আঁতাত করে বিএনপি এবারের স্থানীয় নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিষয়গুলি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্বাচনগুলো আরও শান্তিপূর্ণ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন খুব দ্রুত ছড়াতে সক্ষম। এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি ভয়ঙ্কর বলছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এর বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়েও বিজ্ঞানীদের রয়েছে সংশয়। তাই এখন থেকে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে পরামর্শ দিয়েছে কারিগরি পরামর্শ কমিটি। ইমদাদুল্লাহ বাবুর আরও একটি রিপোর্ট। বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দ্রুত সময়ের মধ্যে 13টি দেশে ছড়িয়েছে ধরনটি। দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন এই ধরনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপার স্প্রেডার আখ্যা দিয়েছে। 36 বারের বেশি রূপ বদলানো ওমিক্রন একটি বিশাল এলাকার জনগোষ্ঠীর মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়তে সক্ষম। কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি জানান, 3টি কারণে এই ধরনটি খুবই উদ্বেগের। 24 ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার একটি জায়গায় না, কয়েকটি জায়গায় এই সংক্রমণটা একসাথে পরিলক্ষিত হয়েছে। এটা সাধারণত হওয়ার কথা না। সেই জন্যই এই জিনিসটা ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্যরকম। দক্ষিণ আফ্রিকায় যে মানুষগুলোর মধ্যে এই ভ্যারিয়েন্ট দেখা গেছে, তাদের মধ্যে একটি অংশ ইতিমধ্যেই টিকা পেয়েছিল, একটি অংশর আগেই সংক্রমণ হয়েছিল, যার ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবার কথা তাদের মধ্যে দেখা গেছে। তাহলে একটা প্রশ্ন উঠছে যে এটা এই ভ্যাকসিন প্রোটেকশনকে স্কেপ করবে কিনা। বাংলাদেশে ওমিক্রন মোকাবিলায় এরই মধ্যে 15 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে এসব নির্দেশনা মেনে চললে ধরনটির ছড়িয়ে পড়া সহজেই ঠেকানো সম্ভব। আবারও খুব বেশি করে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, তাহলে এই ভ্যারিয়েন্ট থেকে আমরা মুক্ত থাকবো। মুখে যখন মাস্ক থাকবে
তো ওই মাস্ক দিয়েই তো মানে তাকে ঢুকতে হবে, সেই জায়গাটায় সে বাধাগ্রস্ত হচ্ছে। সভা সমাবেশগুলোতে সীমিত আকার করা দরকার। গবেষণায় দেখা গেছে ওমিক্রনের উপসর্গ খুবই মৃদু। ক্লান্তি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, বদহজম, পেশি ব্যথা, শরীরের তাপমাত্রা বাড়া ও শুষ্ক কাশি ধরনটির প্রাথমিক উপসর্গ। তাই কিছু বুঝে ওঠার আগেই আক্রান্ত হচ্ছেন অনেকেই। আমরা যারা জনগণ, ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বা আমরা বড় বিপদ থেকে বেঁচে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অল্প দিনের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের পর্যায়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার সামাজিক অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমানকে সম্মাননা জানানো হয়। শারমিন রিহার রিপোর্ট। দ্বিতীয় বর্ষে পা দিল গ্রাম বাংলার সৌন্দর্য, ঐতিহ্য, ইতিহাস আর অগ্রগতি নিয়ে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশ। এর উদযাপন উপলক্ষেই আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। আমাদের উন্নয়নের বাংলাদেশের টিমের পক্ষ থেকে আমি ডক্টর মাহফুজুর রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার কর্ম দিয়ে আপনাদের এবং আপনাদের এখানে যারা আলোকিত মানুষরা আছেন সকলের মন জয় করতে এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ ডিজিটাল অ্যাওয়ার্ড যে এই জিনিসটা আমরা চালু করব এবং আমরা এটিএন বাংলার আপনার ব্লেসিং পেলে আমরা অবশ্যই দেখিয়ে দিতে চাই যে আমরাও পারি। যখন আমরা চ্যানেলগুলোকে ভাবতাম যে এটা শুধু বিনোদনের বাক্স, সেই বিনোদনের বাক্সকে কিন্তু ডক্টর মাহফুজুর রহমান স্যার কিন্তু এটাকে বাংলাদেশের সত্যিকার অর্থে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি কাজে লাগিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমান বলেন, বাংলাদেশ সম্পর্কে নতুন কিছু জানতে পারছে বিশ্ববাসী। I'm really honored and blessed to be here because it gives me a lot of adventures and experience, and it taught me a lot. Bangladesh taught me a lot in many aspects. মালয়েশিয়া সহ উন্নত দেশের উদাহরণ টেনে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, বারবার সরকার বদলের কারণে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, তবে সরকারের স্থিতিশীলতার কারণে এবার তা সম্ভব হবে। এক সরকার আসে, আরেক সরকার কিছুটা কাজ করলো, পরের সরকার এসে সেটাকে আবার ক্যান্সেল করে দেয়, আবার নতুন করে শুরু করা, এই যে পদ্ধতিটা চলতো আমাদের দেশে, এটি সত্যি এই কারণেই আমরা কিন্তু আজকে অনেক পিছায়। না হলে আমাদের দেশ কিন্তু অনেক আগে এগিয়ে যেত। এখন যেভাবে এগিয়ে যাচ্ছে দেখবেন আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা চেনা যাবে না। ডক্টর মাহফুজুর রহমান আরও বলেন, শুধু সরকার নয়, দেশের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আজকে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, আমার মনে হয় 5 বছর যদি সবকিছু ভালো চলে তা আমরাও কিন্তু যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সে কোনো অংশে কম যাবে না। যারা ভালো কাজ করে তাদের কাজ করতে দেওয়া উচিত। সুতরাং আমাদের ডেভেলপের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ব্রুনাইয়ের রাষ্ট্রদূতের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পিবিআই এর অতিরিক্ত ডিআইজি সাইদুর রহমানকেও এ সময় সম্মাননা দেওয়া হয়। এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মারিয়া শিমু এবং উন্নয়নে বাংলাদেশের প্রধান সমন্বয়ক খেদায়েতুল আজিজ মুন্না ও উপস্থাপক মানসুরুল হক এ সময় উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত 2 কোম্পানি লুব্রেফ বাংলাদেশ এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের পরিচালনা পরিষদ সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 3:30টায় উভয় কোম্পানির সভা শুরু হবে। সভায় লুব্রেফের অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এছাড়া তুং হাই নিটিংয়ে 30 জুন 2017 থেকে 2021 পর্যন্ত সমাপ্ত 5 অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা এলাকায় প্রতিপক্ষের গুলিতে জনসংহতি সমিতির জেএসএস এর এক নেতা নিহত হয়েছেন। তার নাম আবিষ্কার চাকমা। তার বাড়ি বাঘাইছড়ির সারোয়াতলি ইউনিয়নের সিজক এলাকায়। নিহতের বাবা মিন্টু চাকমা জানান, সকালে প্রতিপক্ষের লোকজন বাড়িতে গিয়ে আবিষ্কার চাকমার উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, আবিষ্কার চাকমা সন্তু লার্মার নেতৃত্বাধীন জেএসএস এর শীর্ষ নেতা ছিলেন। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দিতে টঙ্গী ও ছাতকে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের কলেজ গেট এবং গোবিন্দগঞ্জ উপশাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে উপশাখাগুলোর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং ছাতক গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক অন্যান্যের মধ্যে যুক্ত হন। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাসা থেকে 4 শিশু ও তাদের দাদির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শিশুদের মা মৃতদেহ দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর 911-এ ফোন করে পুলিশকে জানায়। এর কিছুক্ষণ পরেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন শিশুদের বাবা জার্মাকাস ডেভিড। এদিকে জার্মাকাস দম্পতিকে কখনোই কোনো ঝগড়া বিবাদ করতে দেখেননি বলে জানায় প্রতিবেশীরা। পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে ডেভিডকে গ্রেফতার করা হলেও তদন্ত শেষে এই ঘটনার বিস্তারিত জানানো হবে। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের এক মেম্বার প্রার্থীর বাগানের প্রায় 400 কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। নির্বাচনে মেম্বার পদে বিজয়ী হয়ে জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা পূর্ব বিরোধের জের ধরে গতরাতে এই কাজ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শরীফ উদ্দিন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। পুষ্টি ও নিরাপদ খাদ্য সরবরাহের জন্য জামালপুরের সরিষাবাড়িতে IPM পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ করা হয়েছে। উপজেলার সাতপুয়া ও বলারদিয়া গ্রামের কৃষকরা এই পদ্ধতিতে সবজি চাষ করে হচ্ছে লাভবান। সম্প্রতি এসব সবজির বাগান পরিদর্শন করেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশরাফ উদ্দিন। জামালপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাইফুল আজম খান ও সরিষাবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এই সময় উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে সরিষাবাড়িতে 5 শতাধিক কৃষক বিভিন্ন ধরনের বিষমুক্ত সবজি চাষ করেছেন। বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে 2 ম্যাচ সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান। 202 রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের পঞ্চম দিনে 2 ঘন্টার মধ্যে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। 91 রানে আউট হন আবিদ আলী। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের 330 রানের জবাবে 286 রান তোলে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয় 157 রানে। ম্যাচ সেরা হন আবিদ আলী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মমিনুর রিপন। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল 93 রান, হাতে 10 উইকেট। 2 উইকেট হারিয়ে প্রথম সেশনে সেই আনুষ্ঠানিকতা শেষ করেছে বাবর আজমের দল। সফরকারীদের কাছে 8 উইকেটে হেরে 2 ম্যাচ সিরিজে 1-0-তে পিছিয়ে পড়ল বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টের আগে তাই ব্যাকফুটেই থাকল টাইগাররা। স্বাগতিকদের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে 2টি উইকেট। 73 রান করা আব্দুল্লাহ শফিককে বিদায় করেন মেহেদী হাসান মিরাজ। নার্ভাস 90s-এ তাইজুলের শিকারে পরিণত হন আবিদ আলী। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির স্বপ্ন দেখিয়ে 91 রানে সাজঘরে ফেরেন ম্যাচ সেরা আবিদ। বিদায় নিতে পারতেন বাবর আজমও, কিন্তু নিজের বলেই তাইজুল ক্যাচ ফেলে দেয় তা আর হয়নি। চট্টগ্রাম টেস্টে পরাজয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন মমিনুল হক। তবে ঢাকা টেস্টে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চান টাইগার অধিনায়ক। ব্যাটিং পিচ, আই থিংক ইফ উই গেট 100 more runs then it will be a bit difference. Definitely batting. We always our main strength is batting. I think we have to improve batting a lot, especially in new balls. অন্যদিকে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও স্বাগতিকদের বিপক্ষে সহজ জয়ে গর্বিত পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। कंसिस्टेंट बॉलिंग हमें करनी पड़ेगी, मजीद अच्छी करनी पड़ेंगी, लेकिन मेरे ख्याल से हमारे पास टाइम भी कम था। 2 दिन का
T20 के बाद हमारे पास 2 दिन का ब्रेक था, उसके बाद हमारा टेस्ट मैच था, लेकिन प्रोफेशनल एज अ प्रोफेशनल ये हमारे उसमें नहीं है, लेकिन कोशिश हमने यही की जितना हम इसी को यूटिलाइज करें और उसको बेहतर करें। লিটন দাসের সেঞ্চুরির পর তাইজুল ইসলামের 7 উইকেটে প্রথম ইনিংসে 44 রানের লিড পেয়েছিল বাংলাদেশ। স্বপ্ন দেখাচ্ছিল চট্টগ্রাম টেস্ট। তবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের তেতো স্বাদ নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলো টাইগারদের। মমিনুর রিপন, এটিএন বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। পার্টেক্স খেলার খবর। সপ্তমবারের মতো বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি অর জিতলেন লিওনেল মেসি। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেয়া সেরার স্বীকৃতিতে পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি এবং ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহোকে পেছনে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক। এস এম আশরাফের রিপোর্ট। লিওনেল মেসি ব্যালন ডিওরের সপ্তম স্বর্গে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। প্রত্যাশিত ছিল সেটা যেন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। মেসির নাম উঠতেই করতালিতে বাজি ফুটল প্যারিসের থিয়েক দু শাতেলে। সারা বিশ্বের 180 জন সাংবাদিক সেরা ফুটবলার বাছাইয়ে ভোট দিয়ে জানিয়ে দেন তাদের রায়। 613 পয়েন্ট নিয়ে বিশ্বসেরার তকমা আরও একবার নিজের করে নেন মেসি। 580 পয়েন্ট নিয়ে দ্বিতীয় বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। 2009 থেকে 2012 পর্যন্ত টানা জিতেছিলেন এই পুরস্কারটি। এরপর 2015 ও 2019 গত জুলাইয়ে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতে এই খেতাবের দৌড়ে এগিয়েছিলেন সাবেক বার্সেলোনা তারকা। এবছর 40 গোল করেছেন। পুরস্কার হাতে নিয়ে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলেন এখানে আসতে পারাটা তার জন্য অবিশ্বাস্য ব্যাপার। 2 বছর আগেও ভেবেছিলাম এবারে শেষ। কোপা আমেরিকার জয়ই চাবিকাঠি। এখানে থাকতে পেরে দুর্দান্ত লাগছে। আমি জানি না কতদিন এই পর্যায়ে খেলে যেতে পারবো। আমি অত্যন্ত খুশি। বার্সেলোনা এবং আর্জেন্টিনার সকল খেলোয়াড়কে ধন্যবাদ। এবারই প্রথম চালু হওয়া সেরা স্ট্রাইকারের ট্রফি নিয়েছেন লেভানডোভস্কি। সেরা ক্লাব চেলসি, সেরা গোলরক্ষক ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা। মেয়েদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেল্লাস। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়ার ঘোষণা মালিক সমিতির কাল থেকে কার্যকর। রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের বিচার চেয়ে রাজধানীতে সড়ক অবরোধ, বিক্ষোভ। ডেল্টার চেয়েও বেশি ভয়ঙ্কর করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট, বিশেষ সতর্কতার স্বাস্থ্যবিধি মানার পরামর্শ জাতীয় কমিটির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।